ভারতের নয়াদিল্লি বিমানবন্দর থেকে দেশে ফিরে আসার সিদ্ধান্তকে তাৎক্ষণিক প্রতিবাদ হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। এই ঘটনায় দুই দেশের সম্পর্কে কোনো প্রভাব পড়বে না বলেও দাবি করেছেন তিনি। আজ সচিবালয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে উপদেষ্টা বলেন, পরবর্তীতে আবারও আমন্ত্রণ পেলে তিনি ভারত সফরে যাবেন। শারমিন নীরা রিপোর্ট। 2024 সালের 5 আগস্ট পরবর্তী বাংলাদেশ ভারত সম্পর্ক অস্বস্তি থেকে অন্তর্বর্তী সরকারের 1.5 বছরে তিক্ততায় রূপ নেয়। বিএনপি ক্ষমতা গ্রহণের পর সেই সম্পর্ক উন্নয়নে দুদেশকে তৎপর দেখা গেলেও সীমান্ত হত্যা এবং অব্যাহতভাবে পুশিনের ঘটনা নিয়ে প্রশ্ন উঠেছে। এমন পরিস্থিতিতে গেল শনিবার ভারতে একটি আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে গিয়ে দিল্লি বিমানবন্দরে বাধা দেওয়া হয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমানকে। এ বিষয়ে জবাব চেয়ে সোমবার ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব করেছে ঢাকা। তবে খোদ তথ্য উপদেষ্টার দাবি, দিল্লির ঘটনাটি অনাকাঙ্ক্ষিত হলেও বাংলাদেশ ভারত সম্পর্কের কোনো প্রভাব পড়বে না। এক্সপেক্ট করব এই ঘটনার প্রভাব দুই দেশের ভবিষ্যৎ এনগেজমেন্টের জন্য, আমি এনগেজমেন্ট কথাটা বলছি, এই ধরনের সম্পর্কের ক্ষেত্রে এনগেজমেন্ট ইজ ইম্পর্টেন্ট, এনগেজমেন্টের ক্ষেত্রে প্রভাব পড়বে না। ওভারওয়েলমিং মেজরিটি নিয়ে যেটা একটা সরকার ক্ষমতায় আছে, দায়িত্বে আছে, যে 2/3 বেশি সিট পেয়েছে, যে 50% বেশি পাবলিক ম্যান্ডেট পেয়েছে, বিদ্রোহী প্রার্থী না থাকলে এটা আরও কোথায় যেত, এটা একটা হিসেবও আছে। সেই সরকারের সাথে তার আত্মমর্যাদা ঠিক রেখে এনগেজ করতে হবে। এটা আমি বিশ্বাস করি ইন্ডিয়ার প্রশাসন, নীতি নির্ধারকরা বুঝতে পারবেন। এই ঘটনা সেটাকে হয়তো তাদেরকে আরেকটু সতর্ক করবে, কিন্তু আমি মনে করি না এটা কোনো খারাপ পরিস্থিতির দিকে সম্পর্ককে নিয়ে যাবে। মঙ্গলবার সচিবালয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে উপদেষ্টা এও জানান, পরবর্তীতে আবার সুযোগ পেলে ভারত যাবেন তিনি। প্রত্যেকটা দেশের সাথে আমাদের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে এনগেজমেন্ট হবে, এবং সেটা কোনোভাবেই রাষ্ট্রের আত্মসম্মান, আত্মমর্যাদা বিকিয়ে দিয়ে বা আমার ক্ষতি করে কাউকে কোনো সুবিধা দেয়া, এই নীতিতে এই সরকার কোনো দেশের সাথে, আমি আবারও বলছি, শুধু ইন্ডিয়া না, কোনো দেশের সাথে এই সরকার যাবে না। দুবাই পুলিশের হাতে গ্রেফতার পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে বলেও জানান ডক্টর জাহিদুর রহমান। দুর্নীতি, পাসপোর্ট জালিয়াতি সহ বিভিন্ন মামলায় অভিযুক্ত সাবেক আইজিপি বেনজির আহমেদকে ইন্টারপোলের সহযোগিতায় দুবাই পুলিশ গ্রেফতার করেছে। তাকে বিচারের মুখোমুখি করার জন্য বাংলাদেশের প্রত্যর্পণের প্রক্রিয়া চলমান। এটা বাংলাদেশ পুলিশের সাম্প্রতিককালের ইতিহাসে অন্যতম সাফল্য। এটা পুলিশের সাফল্য। ইন্টারপোল গ্রেফতার করুক, কিন্তু এটা আমরা, এই সরকার পার্সু করেছে। বিদ্যুৎ বিভ্রাটের বড় কারণ দীর্ঘদিন বিনিয়োগ না হওয়া, এমন দাবি করে তিনি বলেন, এ বিষয়ে পদক্ষেপ নিচ্ছে সরকার। আপনার যে পরিমাণ বিদ্যুতের ডিমান্ড আছে সে পরিমাণে উৎপাদিত হয়নি, ফলে কিছু কিছু জায়গায় আপনি বিদ্যুৎ কম দিচ্ছেন। কিন্তু আমাদের বিদ্যুৎ বিভ্রাটের একটা বড় কারণ হচ্ছে আমাদের সঞ্চালন লাইনে বিনিয়োগ হয়নি দীর্ঘদিন। এই সরকার এটাকে প্রায়োরিটি দিচ্ছে। ইটস আ সিগন্যাল যে আমরা। শারমিন নীরা, 71, ঢাকা। সচিবালয়ে এই মুহূর্তে কথা বলছেন সড়ক ও পরিবহন মন্ত্রী। আমরা সরাসরি যাব সেখানে। আপনি যেটা বলেছেন সেটা ভাবনা ছিল, আর আমরা বাস্তবায়ন করতে যাচ্ছি। এটা হলো পার্থক্য। কর্ড লাইনটা দরকার, প্রায় 80 থেকে 82 কিলোমিটার পথ কমে যায়, এটা আমরা সবসময় শুনছি, কিন্তু এটা বাস্তবায়ন করবার জন্য প্রকল্প গ্রহণের তাগাদা এসেছে। দিস ইজ দ্য ডিফারেন্স। আরেকটি কথা আপনি বলছেন যে রেল লাইন বানাচ্ছেন, লোকোমোটিভ বা ক্যারেজ থাকছে কিনা। বিগত আমলে যে কাজগুলি হয়েছে সেখানে রেল লাইন হয়েছে, ক্যারেজ বা লোকোমোটিভের কোনো সন্ধানই নাই। এইরকম আমরা এবার সেখান থেকে বেরিয়ে এসেছি সম্পূর্ণভাবে। ডিপিপি পাস হওয়ার সময় ট্রেন লাইন হবে, অ্যাট দ্য সেম টাইম লোকোমোটিভ এবং ক্যারেজ আয়োজন ওই ডিপিপির মধ্যেই থাকবে। এর জন্য আলাদা প্রকল্প না, সমন্বিত প্রকল্প হবে, যাতে ট্রেন লাইনটা নির্মাণ শেষ হলো একই সাথেই ট্রেন চলাচল শুরু করলো। এরকমভাবে হবে প্রজেক্ট। যেগুলি আসবে সবগুলি প্রজেক্টই ওই বিবেচনায় হবে, বিচ্ছিন্নভাবে হবে না। লাইন, ক্যারেজ আর লোকোমোটিভ ভিন্ন ভিন্ন প্রকল্প, ভিন্নভাবে বাস্তবায়ন তা হবে না, সমন্বিতভাবে হবে। না, ফিজিবিলিটি টেস্ট আমাদের হয়েছে অনেকটা বলি হয়েছে। তো এই মুহূর্তে অ্যালাইনমেন্ট চেঞ্জ করার কোনো পরিকল্পনা আমাদের নেই। আমরা যে ফিজিবিলিটিটা করেছি, আগের যে অ্যালাইনমেন্ট আছে সেইটাকে আপনার অনুসরণ করেই করেছি, এবং এখনো পর্যন্ত যে প্রকল্প নিতে চলেছে সেটাকে অনুসরণ করে আমরা অগ্রসর হচ্ছি। অ্যালাইনমেন্টের চেঞ্জের কোনো প্রয়োজন আমরা দেখছি না, এরকম দাবিও দেখছি না।
কোর্টে। ঢাকা থেকে পায়রা পর্যন্ত যে আরেকটু সাথে সম্পর্ক আরেকটু যেটা হচ্ছে সম্প্রতি আমরা সোশ্যাল মিডিয়াতে সব বেশ কিছু জায়গায় দেখেছি যে পদ্মা সেতুর যে রেল লাইন সেই রেল লাইনের নিচ থেকে মাটি খুঁড়ে নেওয়া হয়েছে। এইটার বিশেষ আমি যতটা জেনেছি এই মাটি খুঁড়ে নেওয়া হয়েছে বিষয়টা এরকম না। ওখানে যখন আপনার ব্রিজটা হয়েছে কিছু অবস্ট্যাকেল কিন্তু রাখা হয়, মাটি দেখবেন যে ছোট ছোট ব্যারিয়ার তৈরি করা হয়, সেখান থেকে মাটি সরানো হয়েছিল, ওটা প্রয়োজনেই সরানো হয়েছিল। কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে যে না, এই সরানোটাকে অন্যভাবে দেখছে না, ইতিবাচকভাবে দেখা হচ্ছে না। ওখানে কিছু যেটাকে বলা হয় এটা কনস্ট্রাকশনের অংশ হিসেবে থাকে, কিন্তু দীর্ঘদিন ওটা সরানো হয়নি এবং ওইটা দিয়ে একটু উঁচু জায়গা হয়ে যাওয়ার পর ওখান থেকে আবার মই দিয়ে কিছু কিছু জিনিস চুরি হয়েছে বা হওয়ার উপক্রম হয়েছে, যার ফলে সার্বিক বিবেচনা ওটা সরানো হয়েছিল। এখন আবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ঠিক আছে, ওটা এক্সট্রা মাটি ছিল, এক্সট্রা ভাবে ভরাট করা ছিল অবস্ট্যাকেল তৈরি করার জন্য অথবা কনস্ট্রাকশন কাজের সহায়ক হওয়ার জন্য। দেখবেন যে কোনো সময় আপনি ব্রিজ করছেন, নদীর কিছু অংশটাকে কিন্তু মাটি ফেলছেন, পরে যখন ব্রিজ চালু হয়ে যাচ্ছে আবার সরিয়ে ফেলছেন, ওটা অস্থায়ীভাবে ছিল। কিন্তু যেহেতু এই ধরনের একটা মেসেজ গিয়েছে, যার জন্য আমরা বন্ধ করে ওখানে গাছ লাগানোর চিন্তা করে দিয়েছি, যে ওখানে গাছ লাগানো হবে। সচিবালয়ে কথা বলছেন সড়ক ও পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। আমরা সরাসরি ছিলাম সেখানে। এদিকে চট্টগ্রামের বাকলিয়ায় আলোচিত শিশু ধর্ষণ মামলার রায়কাল মঙ্গলবার চট্টগ্রামের আদালতে যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায় ঘোষণার দিন ঠিক করেন শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দা হাফসা ঝুমা। রাষ্ট্রপক্ষের দাবি তারা অভিযোগ প্রমাণ করতে পেরেছেন। অন্যদিকে আসামি পক্ষের আইনজীবীরা জানান ন্যায় বিচারের আশা করছেন তারা। প্রণবেশ চক্রবর্তীর প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন জহিরুল ইসলাম। গত ৪ জুন পুলিশ আদালতে চার্জশিট দিলে শুরু হয় বাকুলিয়া ৭ বছরের শিশু ধর্ষণের বিচার কাজ। মামলার একমাত্র আসামি ডেকোরেটার্স কর্মী মনির হোসেন। আদালত মামলায় তদন্ত কর্মকর্তা, চিকিৎসক, ম্যাজিস্ট্রেট সহ ১৮ জনের সাক্ষ্য নেয়। পরে মঙ্গলবার আদালতে দুই পক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হওয়ায় শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দা হাফসা ঝুমা বুধবার সকালে রায়ের দিন ঠিক করেন। আমরাও প্রত্যাশা করছি যাতে এই ধরনের কাজ থেকে মানুষকে নিরুৎসাহী করা হয় এবং এমন শাস্তি যাতে দেওয়া হয় যাতে ভবিষ্যতে মানুষ এই ধরনের কর্মকাণ্ডে উদ্বুদ্ধ না হতে পারে, তারা যাতে নিরুৎসাহী হয়। সেই জন্যই আমরা চাচ্ছি একটা দৃষ্টান্তমূলক যাতে শাস্তি হয়। সাক্ষ্য প্রমাণে মামলাটি সন্দেহাতীতভাবে প্রমাণ হয়েছে দাবি করে আসামির সর্বোচ্চ শাস্তি দাবি করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। প্রত্যেকটি সাক্ষী সন্দেহাতীতভাবে আমরা রাষ্ট্রপক্ষ প্রমাণ করতে সক্ষম হয়েছি এবং আমরা উভয় পক্ষে যুক্তিতর্ক করেছি এবং আসামি পক্ষের বিজ্ঞ আইনজীবী, আপনারা জানেন আসামি পক্ষের বিজ্ঞ আইনজীবী SDL তিনিও জেরা করেছিলেন প্রত্যেকটা সাক্ষীকে। আসামি পক্ষের আইনজীবীদের অভিযোগ, মামলার বাদী ঘটনার সময় এলাকায় অনুপস্থিত ছিলেন। পাশাপাশি নথিতে কিছু অসঙ্গতি এই মামলা প্রশ্নবিদ্ধ করে। ম্যাজিস্ট্রেট সাহেব 8টা স্বাক্ষর ছিল, 8টা স্বাক্ষরের ক্ষেত্রে ঘটনা বিভিন্ন জায়গায় সমস্যা দেখা গেছে। এই বিভিন্ন 18 জন সাক্ষীর বিভিন্ন যুক্তিগুলো আমরা তুলে ধরে স্যারের কাছে উপস্থাপন করেছি। গত 21শে মে চট্টগ্রামের বাকুলিয়ার চেয়ারম্যানঘাটা এলাকায় 4 বছর বয়সী এক শিশুকে ধর্ষণ করে ডেকোরেটার্স কর্মী মনির হোসেন। তাকে গ্রেপ্তার করে থানায় নেয়ার সময় এলাকার লোকজন মনিরকে তাদের হাতে তুলে দেওয়ার দাবি করে পুলিশকে ঘেরাও করে রাখে। পরে লাঠিচার্জ, টিয়ার সেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে আসামিকে থানায় নেওয়া হয়। প্রণবেশ চক্রবর্তী, ৭১, চট্টগ্রাম। রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের বিরুদ্ধে হাইকোর্টে করা আসামিদের আপিলের শুনানির তারিখ দেয়া হবে খুবই শীঘ্রই। অভিযুক্ত দুই আসামির জন্য রাষ্ট্রের পক্ষ থেকে আইনজীবী নিয়োগ দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার সকালে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি KM রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বিশেষ বেঞ্চ এই আদেশ দেন। ডেথ রেফারেন্স ও আসামিদের জেল আপিল শুনানির জন্য পেপার বুক প্রস্তুত হলে মামলাটি শুনানির জন্য বিশেষ বেঞ্চের কার্যতালিকায় আনা হয়। এর আগে রোববার আসামিদের জেল আপিল শুনানির গ্রহণ করেন বিচারপতি মোহাম্মদ আলী ও বিচারপতি মোহাম্মদ সাইফুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ। ওই দিনই এই মামলার ডেথ রেফারেন্স ও আপিল অগ্রাধিকার ভিত্তিতে কোনো মুলতবি ছাড়া বিরতিহীনভাবে শুনানির আবেদন জানান অ্যাটর্নি জেনারেল। রাজধানীর পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যার দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানা ও স্বপ্ন আক্তারের মৃত্যুদণ্ড অনুমোদনের নথি গত 7 জুন হাইকোর্টে আসে। বিচার বিভাগের পৃথক সচিবালয়ের রায়ের বিরুদ্ধে আপিল শুনানির পরবর্তী তারিখ 1 সেপ্টেম্বর।
প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ নতুন এই তারিখ দেন। এর আগে সোমবার দুপুরে আপিলের সারসংক্ষেপ জমা দিয়েছে রাষ্ট্রপক্ষ ও রিটকারী আইনজীবী। বিষয়টি নিশ্চিত করেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল ও রিটকারী আইনজীবী শিশির মনির। 9 জুন হাইকোর্টের রায় স্থগিত করেন আপিল বিভাগ। গেল 21 মে সুপ্রিম কোর্টের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠার নির্দেশ দিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ। রাজধানীতে আবারও শ্রমিক অসন্তোষ। বকেয়া পাওনা পরিশোধ ও চাকরির নিশ্চয়তার দাবিতে সড়কে নেমেছেন পোশাক শ্রমিকরা। তাদের আন্দোলনে কয়েক ঘন্টা স্থবির হয়ে পড়ে তেজগাঁও এলাকার গুরুত্বপূর্ণ সড়ক। যদিও প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়, তবুও শ্রমিকদের মধ্যে অনিশ্চয়তা কাটেনি। বিস্তারিত জানাচ্ছেন সবুজ মাহমুদ। বকেয়া বেতন এবং এরিয়া বিলের টাকা পরিশোধ না করে কারখানা বন্ধ করে দেয়ায় সকালে নাসা গ্রুপের পোশাক শ্রমিকরা রাজধানীর তেজগাঁ ফ্লাইওভার লাভ রোডের মোড়ে প্রধান সড়ক অবরোধ করে। 9:30টার পর এই বিক্ষোভ শুরু হয়। শ্রমিকরা বলছেন, ঈদের ছুটির পর বিনা নোটিসে কারখানা বন্ধ করে দেয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন তারা। আমাদের দাবি হয়েছে আমরা 2 মাসের বেতন পাবো। আমাদের বেতন, তারপরে এরিয়া বিল আছে, 2025 সালের একটা ছুটির টাকা আছে আমরা, যেটা বছরে একটা দেয় ওই টাকাটা। এরপর আমাদের যে এত বছর ধরে চাকরি করতেছি, আমাদের যেই পাওনা দাও না ওইটা মালিককে বুঝাই দিব না দিয়ে সেটা ডাইরেক্ট বন্ধ করে দিচ্ছে। বন্ধ দিছে, ঈদের ছুটিতে বাড়িতে জল লাগে। এরপরে আইসা সেরা 6 দিনের ছুটি দিছে। তারপরে আইসা দিয়ে ফ্যাক্টরি তালা মারছে, আমগরে পাওনা দানা না দিয়ে তালা মারছে। এই সময় চারদিকে যান চলাচল বন্ধ হয়ে যায়। বাধ্য হয়ে মানুষজন পায়ে হেঁটেই গন্তব্যে রওনা করে। আন্দোলনকারীদের রাস্তা থেকে সরে যাওয়ার অনুরোধও করেন অনেকে। আমি সাধারণ পাবলিক, দেখেন আমার অনেক লক্ষ লক্ষ লোক আটকায় রয়েছে। কিসের আন্দোলন? না না, জনগণ মাইরে, এটা কিসের আন্দোলন? দাবি আদায় না হওয়া পর্যন্ত সড়ক না ছাড়ার হুঁশিয়ারি দেন শ্রমিকরা। পুলিশের অনুরোধও মানতে নারাজ আন্দোলনকারীরা। আমাদের পক্ষ থেকে বলা হয়েছে যে রাস্তা ছেড়ে দিয়ে আপনারা আলোচনায় বসেন। এখানে যারা অথরিটি রয়েছে তাদের সঙ্গে আলোচনায় বসেন, আমরা আলোচনার ব্যাপারে তাদেরকে হেল্প করব। তো এটি তাদের, আমরা প্রতিনিধিদের বলেছি, তারা এখন আলোচনা করে রাস্তা ছাড়ার ব্যাপারে সিদ্ধান্ত জানাবেন। এক পর্যায়ে ঘটনাস্থলে আসেন কলকারখানা অধিদপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তা। প্রস্তাব দেন 20 জুন পর্যন্ত অপেক্ষার। ঠিক আছে, কারণ এখানে আসলে সবগুলো ফ্যাক্টরি মিলে এখানে টোটাল ডিউয়ের পরিমাণ 100-150 কোটি টাকার উপরে। সো এটা চাইলেই, সরকার চাইলেই এক মুহূর্তে যে দিয়ে দিবে এরকম আসলে কোনো বিষয় নাই। সচিব স্যারের সাথে আমি আজকেও কথা বলছি, স্যার বলছে তাদেরকে 20 তারিখ পর্যন্ত ওয়েট করতে বলো। আমি এর ভিতরে 20 তারিখের ভিতরে একটা ব্যবস্থা আমরা নিব। 20 তারিখ পর্যন্ত আমরা মানি না। কিন্তু শ্রমিকরা সেই আশ্বাসে আস্থা রাখতে চান না। আমাদেরকে তারিখ দিতে আছে, কোনো সমাধান আমরা পাইতেছি না। পুলিশ ও সরকারি কর্মকর্তাদের অনুরোধে বেলা 12:30টায় রাস্তা থেকে সরে যায় আন্দোলনকারীরা। সবুজ মাহমুদ, 71, ঢাকা। 3 মাসের ব্যবধানে শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র এসি ও ফ্রিজের গ্যাসের দাম বেড়েছে দ্বিগুণ। সবচেয়ে বেশি ব্যবহৃত R410 গ্যাসের দাম 12,000 থেকে 1 লাফে বেড়ে হয়েছে 22 থেকে 25,000 টাকা। ব্যবসায়ীরা বলছেন আমদানি বন্ধের কারণেই এই সংকট। জানা গেছে পরিবেশ অধিদপ্তরের সমতার ভিত্তিতে গ্যাস আমদানির সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে একটি পক্ষ মন্ত্রণালয়ে অভিযোগ দিলে স্থগিত হয় আমদানি। বিস্তারিত সুমন তানভীরের প্রতিবেদনে। এই ব্যক্তির নাম আবুল কাশেম। 2002 সাল থেকে এসি গ্যাস রিফিলিং এর কাজ করেন। এই খাতে বেশ নাম ডাক্তার। তবে গত 3 মাস ধরে গ্রাহকদের চাহিদা মেটাতে হিমশিম খেতে হচ্ছে তাকে। বলছিলেন তার ব্যবসায়িক জীবনে এমন সংকট দেখেননি আগে, আর দামের এমন ঊর্ধ্বগতি ছিল না তার কল্পনাতেও। হঠাৎ করে বাজারে গ্যাস নাই, এই যে দেখেন আমার এখানে 25 টনের একটা আউটডোর। আমার এখানে পর্যাপ্ত পরিমাণ আমি গ্যাস দিয়ে প্রেসার বাড়াইতে পারতেছি না। 23-24 সালে এটা 8,000 টাকা ছিল, 6,800, 6,000, 7,000, 8,000 এরকম ছিল। এটা বর্তমানে হলো 19,500 টাকা। প্রায় একই রকম অভিজ্ঞতা আরেক টেকনিশিয়ান মোহাম্মদ সবুজের। তিনিও পড়েছেন মহাবিপদে। সিন্ডিকেটের খপ্পরে পথে বসার অবস্থা তার। পুরা গ্যাসটাকে জিম্মি করে দাম বাড়ানোর জন্য এই কাজগুলো করতেছে। প্রত্যেকটা সিলিন্ডারে আপনার মনে করেন যে দেখা গেছে 3-4 মাসের ব্যবধানে 7 থেকে 8,000 টাকা বাড়ায় ফেলাইতেছে। হঠাৎ করে রেফ্রিজারেন্ট গ্যাসের সংকট কেন? বিষয়টি বুঝতে এই গ্যাসের হাব হিসেবে পরিচিত অরির জয়কালী মন্দির এলাকায় 71, 134 এগুলা মার্কেটের ক্রাইসিস এখন নাই। আপনাদের কাছে আছে? না, আমাদের কাছে নাই। গ্যাসের সংকট নাই, গ্যাস একটা সংকট তৈরি করে রাখছে।
আবার অনেক দোকানে গ্যাস মিললেও দাম আকাশচুম্বী। ব্যবসায়ীরা জানান দামের এই অস্বাভাবিক বৃদ্ধি কখনোই দেখেননি তারা। কারণটাও নিজেদের মতো ব্যাখ্যা করলেন। আসলে মালই নেই বাংলাদেশে, মাল থাকবে কিভাবে? আমাদের পারমিশন দেয় না, পারমিশন দিলে আমরা মাল কেমন? মন্ত্রণালয় থেকে পরিবেশের চিঠি দিচ্ছে, এটা স্থগিত রাখার জন্য আপাতত। পরিবেশ সবারই সমানভাবে বন্টন করে দিচ্ছে গ্যাস, কিন্তু উনি তা মানছে না। উনি আরো অভিযোগ দিয়ে আরো 100 জনের মাল আটকে রাখছে, বাজারে একটা মনে করেন কৃত্রিম সংকট তৈরি করে রাখছে। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপির এসএফসি কোঠায় অনুকূলে প্রতি বছরেই রেফ্রিজারেন্ট আমদানির লাইসেন্স অনুমোদন দেয় পরিবেশ অধিদপ্তর, যেখানে নির্দিষ্ট পরিমাণ গ্যাস আমদানির অনুমতি মেলে। কিন্তু বরাদ্দ কম পাওয়ার অজুহাতে একটি বড় কোম্পানি মন্ত্রণালয়ে অভিযোগ দেওয়ার পরই সৃষ্টি হয়েছে এমন সংকটের। আমদানির চূড়ান্ত অনুমোদন দিচ্ছে না অধিদপ্তর। গত বছরও এই সিন্ডিকেট অনুমোদন ছাড়াই প্রায় 50 কোটি টাকার গ্যাস আমদানি করে জানিয়ে কোম্পানির নাম উল্লেখ করে পরিবেশ অধিদপ্তরে অভিযোগ দেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর সচিব সোহেল রহমান। তবে 1 বছরেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং মার্চেন্ট অ্যাসোসিয়েশন বামার সভাপতি জানান, গুটি কয়েক প্রতিষ্ঠানের সুবিধার বলি হচ্ছে এই সেক্টর। সমতা ভিত্তিক বন্টনই কিন্তু দিয়েছে এবং মেনে নিয়েছে পরিবেশ দপ্তর। সেটিকে আবার ভুলণ্ঠিত করার জন্য একটা পক্ষ মন্ত্রীর কাছে গিয়েছেন এবং লিখিত দিয়েছেন, যার কারণে 26-এর যে কোটাটা বরাদ্দ হয়েছে সে কোটাও আনতে পারতেছে না। তার ফায়ারের লাইসেন্স রয়েছে, তার বিস্ফোরকের লাইসেন্স রয়েছে, তা সে কেন পাবে না? সে তো বাংলাদেশের নাগরিক, তার অধিকার তো নিশ্চিত করার কথাই বলা হয়নি। তা সেই অধিকারের ভিত্তিতে সে বরাদ্দ পাবে। এখন যতটুকুই পায় তার টাইটেরিয়া ফুলফিল করে। হ্যাঁ, তাহলে এই ঘটনাগুলো হচ্ছে যারা এই কাজটা করতেছে তাদের কিন্তু 4-5টা করে লাইসেন্স আছে। এক একজনের 4-5টা করে লাইসেন্স থাকার পরেও তারা আবার বেশি বরাদ্দ চাচ্ছে। অভিযোগ দেওয়ার পরও কেন ব্যবস্থা নেওয়া হলো না ওইসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে? আর কার স্বার্থে এমন কৃত্রিম সংকট সৃষ্টির সুযোগ দিয়ে রাখা হয়েছে তা জানতে পরিবেশ অধিদপ্তরে একাত্তর। তবে ক্যামেরার সামনে কোনো কথা বলতে রাজি নয় তারা। আগামী 1 সপ্তাহের মধ্যেই সমস্যা সমাধান হবে বলে জানায় অধিদপ্তর। সবকিছু চূড়ান্ত পর্যায়ে আছে, নেক্সট উইকে পেয়ে যাবে তারা। সুমন তানভীর, একাত্তর, ঢাকা। বর্তমান সরকার সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাজ করছে বলে জানালেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি একথা বলেন। অপরদিকে মালিকপক্ষ সাংবাদিকদের নির্যাতন করেই যাচ্ছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল। সভায় তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, শিল্প প্রতিষ্ঠান হিসেবে দাবি করা গণমাধ্যমকে দেশের আইন কানুন মেনেই চলতে হবে। তিনি আরো বলেন, কার্যকর গণমাধ্যম কমিশন গঠন করতে পারলেই ফ্যাসিবাদ পরবর্তী সময়ে সংবাদ মাধ্যম সবচেয়ে কার্যকরী প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠবে। গণমাধ্যমকে আনুষ্ঠানিকভাবে হত্যা করা না হলেও জানুয়ারি থেকে জুন পর্যন্ত স্বৈরাচারী শাসকরা বুঝতে পেরেছিল জনগণের কণ্ঠস্বরকে রোধ করতে চাইলে পরে এবং বাকশাল গঠনের প্রতিক্রিয়া যেভাবে ছড়িয়ে পড়ছিল, তাদের ধারণা হয়েছিল যে গণমাধ্যমকে গলা টিপে হত্যা না করতে পারলে চতুর্থ সংশোধনের এই 20 বাষ্প থেকে ক্ষমতাসীনরা রক্ষা পাবে না। এই সরকার, আপনারা জানেন যে দীর্ঘ সংগ্রামের পরে এবং আমাদের প্রধানমন্ত্রী তিনি অনেক নির্যাতনের পরে আজকে আমরা একটা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসেছি। এই দায়িত্বে আসার পরে পরে যে ঘোষণাগুলো তিনি দিয়েছেন সেই ঘোষণার মধ্যে কিন্তু আমাদের সংবাদ মাধ্যমের স্বাধীনতাকে নিশ্চিত করার ব্যাপারটা তিনি বারবার করে বলেছেন। এবং আমি ইতিমধ্যেই যেটা লক্ষ্য করছি, তিনি আপনাদের সকলের সঙ্গে মত বিনিময় করছেন। মত বিনিময় করে যেটা কিছুক্ষণ আগে আমাদের তথ্যমন্ত্রী মহোদয় বললেন যে তিনি গোটা সংবাদ মাধ্যমে যেন একটা শুভ বাতাস বয়। লুটপাটের উদ্দেশ্যে সম্পূরক বাজেটে 56,000 কোটি টাকা রাখা হয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। সংসদের এলডি হলে সংসদ বিটের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। এ সময় জামায়াতের আমির জানান, সংবিধান সংশোধন নয়, সংস্কার কমিটির প্রস্তাবে সাড়া দেবে বিরোধী দল। করার জন্য করা হয়েছে, এটার তো একটা টাইম লাইন আছে, একটা টাইম ডিসিপ্লিন এন্ড ফেজেস আছে। কোন ফেজে কোন কাজটা হবে, একটা কাজের জন্য কতটুকু সময় লাগবে, এখন এই কোনো কিছুর দিকে খেয়াল না করে যথেচ্ছ ব্যবহার করে জনগণের ট্যাক্সের টাকা আপনি 56
হাজার কোটি টাকা। আপনি অনুমোদন নিয়ে গেলেন, আপনি অনুমোদন নিলেন, খরচ করে এসে নিলেন, আমরা হয়তোবা তার ক্রিটিক্যাল অ্যানালাইসিস করলাম, কিন্তু লাভ কি? 2/3 মেজরিটি, মানে এজেন্ডা শুরু হওয়ার আগে একজন হাত নাড়ানো শুরু করে যে সবাই সাপোর্ট দিবা, সবাই সাপোর্ট দিবা। হোয়াট ইজ দিস? একনেকে অনুমোদন পেল চীনা অর্থনৈতিক অঞ্চল সহ ৭,০০৩ কোটি টাকার ৫ প্রকল্প, যেখানে সরকারের নিজস্ব অর্থায়ন ৪,৫৩৬ কোটি টাকা, বাকি ২,৪৬৭ কোটি টাকা আসবে প্রকল্প ঋণ হিসেবে। এর মধ্যে নতুন প্রকল্প ৩টি ও সংশোধিত প্রকল্প 2টি। প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে একনেকে অনুমোদন পায় করতোয়া নদীর উন্নয়ন প্রকল্প ও চীনা অর্থনৈতিক অঞ্চলের সহায়ক অবকাঠামো উন্নয়ন প্রকল্প। ২০২৬-২৭ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটকে ইতিহাসের সেরা ব্যবসা বান্ধব বলে মনে করছেন উদ্যোক্তারা। তাদের মতে এর মাধ্যমে প্রায় সব ধরনের প্রত্যাশা পূরণের প্রতিশ্রুতি রয়েছে, তবে অনিশ্চয়তা রয়ে গেছে রপ্তানি আয়, বিনিয়োগ ও কর্মসংস্থান নিয়ে। এমনকি কর ছাড়ের প্রভাব নিত্যপণ্যের দরে পড়বে কিনা রয়েছে সেই চিন্তাও। বিশেষজ্ঞরা বলছেন জনতুষ্টির এই বাজেট বাস্তবায়ন হবে বড় চ্যালেঞ্জ। রাকিব হোসেনের রিপোর্ট। ২৪-এর গণঅভ্যুত্থানের আগে পরে এমনকি এখনো দেশের মানুষের নজর আটকে আছে নিত্যপণ্যে। কেননা চড়া দামের জাঁতাকলে একরকম পিষ্ট সীমিত আয়ের মানুষ, আবার মানুষের ক্রয় ক্ষমতার সঙ্গে জড়িয়ে ব্যবসার পরিস্থিতিও। ফলে জন আকাঙ্ক্ষা পূরণে মাছ, মাংস, তেল, চিনি, মশলা সহ ৬০টি নিত্যপণ্যে করহার অর্ধেকে নামানোর প্রস্তাব হয়েছে ২০২৬-২৭ অর্থ বছরের বাজেটে। এখন প্রশ্ন হলো, কেবল কর ছাড়ে পণ্যের দাম সাধারণের নাগালে আসবে তো? শুধু ভ্যাট ট্যাক্সে কমালে কিন্তু পণ্যের দাম কমবে না, যদি উৎপাদন খরচ কমে তাহলে কিন্তু পণ্যের দাম কমবে। সিলেক্টিভ হতে হবে, যে সমস্ত পণ্য লোকালি প্রডিউস হয় সেগুলোকে প্রোটেকশন দেওয়ার জন্য ওই শ্রেণীভেদে কিন্তু এই সমস্ত ইম্পোর্ট করা পণ্য ভ্যাট ট্যাক্সের ব্যাপারটা চিন্তা করতে হবে। জ্বালানি সংকট, উচ্চ সুদহার এবং নীতি বৈষম্য ঘিরে একক পণ্য আর বাজারে একরকম খাবি খাচ্ছে রপ্তানি খাত, যেখানে গতি আনতে নানামুখী প্রচেষ্টা রয়েছে এবারের বাজেটে। কিন্তু তাতেও রপ্তানি কর্মসংস্থান বৃদ্ধির নিশ্চয়তা দিতে পারছেন না উদ্যোক্তারা। দুশ্চিন্তা আমলাতান্ত্রিক জটিলতা ঘিরে। সার্কুলারগুলো তৈরির সময় এমনভাবে ল্যাঙ্গুয়েজ ইউজ করে যেটা আসলে এই যে সার্কুলারে বা এই যে প্রধানমন্ত্রী বা মন্ত্রীর যে মানে যে সদিচ্ছা, এটা আসলে অঙ্কুরে বিনষ্ট হয়ে যায়। ফলে এই জায়গাগুলোতে আমাদের মনে এখন একটু নজর দিতে হবে যে এটা বাস্তবায়ন যারা করবে, ফিল্ড লেভেলে যারা কর্মকর্তা, তাদের মাইন্ডসেটটা পরিবর্তন করাটা খুবই জরুরি। বিশেষজ্ঞরা বলছেন, সামগ্রিকভাবে ব্যবসা বান্ধব বাজেট মনে হলেও বাস্তবায়ন নিয়ে সংশয় রয়েছে, আর সেখানেই সরকারের বড় চ্যালেঞ্জ। মূল বিষয়টা হচ্ছে ব্যবসায়ীদেরকে স্বস্তি দিতে হবে। ব্যবসায়ী মানে শুধুমাত্র যে বড় বড় যারা ব্যবসায়ী রয়েছেন শিল্পপতি তাদের নয়, বরং একেবারে গ্রামে গঞ্জের যারা ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তা তাদের প্রত্যেকেই স্বস্তির মধ্যে নিয়ে আসতে হবে। ব্যবসায়ীরা স্বস্তির মধ্যে থাকলে তখন তারা নিজেরা কর্মসংস্থান তৈরি করতে পারবেন, দারিদ্র্য বিমোচন হবে, বিনিয়োগ বাড়বে, প্রবৃদ্ধি বাড়বে। তাদের প্রতিযোগিতার সক্ষমতা কেবলমাত্র শুল্কমুক্ত যে আমদানি এটার উপরে নির্ভর করে না। আমরা জানি এটা কস্ট অফ ডুইং বিজনেস, সামগ্রিকভাবে তার যে ব্যয় সেদিকে নজর দিতে হবে। সেটা করতে গেলে তাদেরকে অন্যান্য যেসব প্রাতিষ্ঠানিক সক্ষমতা, যেমন আমাদের সিঙ্গেল উইন্ডো, আমাদের লজিস্টিক্স পলিসি খুব ভালো একটা, সেটার বাস্তবায়ন, আমাদের লিড টাইম, এইসব দিকেও আমাদেরকে একটা স্বস্তি দিতে হবে, তাদেরকে সহায়তা করতে হবে। এবারও বাজেট ঘাটতি পূরণে দেশি বিদেশি উৎস থেকে দুহাত ভরে ঋণ করতে হবে সরকারকে, যদিও প্রতিশ্রুতি রয়েছে ব্যাংক ঋণ কমিয়ে বেসরকারি খাতকে সুযোগ দেয়ার। রাকিব হোসেন, ৭১, ঢাকা। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১ ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।